প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস সার্ভিসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমরা আজকে আলোচনা করব মেটাফিজিক্যাল কবিদের অন্যতম কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত একটি গুরুত্বপূর্ণ রোমান্টিক কবিতা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আজকে আলোচনা করব একটি রোমান্টিক কবিতা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এই কবিতাটির অন্য আরেকটি নাম রয়েছে, সেটির নাম হচ্ছে ড্যাফোডিলস। প্রথমত এই কবিতাটির নাম হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, যেটির অন্য একটি নাম হচ্ছে ড্যাফোডিলস। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড যেই কবিতাটির অর্থ হচ্ছে, নামকরণের অর্থ হচ্ছে আমি মেঘের মতো উদ্দেশ্যহীনভাবে হাঁটছি। ওয়ান্ডার্ড শব্দটির অর্থ হচ্ছে যে উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলা। লোনলি শব্দের অর্থ হচ্ছে একাকী, আর ক্লাউড অর্থ আমরা সবাই জানি যে মেঘ, অর্থাৎ আমি মেঘের মতো উদ্দেশ্যহীনভাবে হাঁটছি। এটি হচ্ছে উক্ত কবিতাটির নামের মিনিংস। আর অন্য যে নাম রয়েছে সেটি হচ্ছে ড্যাফোডিলস। আর ড্যাফোডিল হচ্ছে একটি ফুলের নাম, সেই ফুলের নাম অনুসারেও এই কবিতাটির নামকরণ করা হয়েছিল ড্যাফোডিলস। এটি লিখেছেন বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি জন্মগ্রহণ করেছেন 7 এপ্রিল 1770 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কোকারমাউথে, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 23 এপ্রিল 1850 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রিডল নামক শহরে। অর্থাৎ তিনি 80 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি পড়াশোনা করেছেন সর্বপ্রথম এসটি জোন্স কলেজে, এবং এর পরবর্তীতে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি একজন পোয়েট, এবং স্পেশালি তিনি হচ্ছেন একজন রোমান্টিক পোয়েট। তিনি লিখেছেন টোটাল 387টি কবিতা, এবং 1798 সালে তিনি এবং অন্য আরেকজন লেখক এসটি কোলরিজ দুজন মিলে একটি কবিতার গ্রন্থ তৈরি করেছেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস, যেটি তারা দুজন মিলে রচনা করেছেন 1798 খ্রিস্টাব্দে। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাটি হচ্ছে একটি রোমান্টিক কবিতা, আর এটি লেখার একটা সার্থকতা রয়েছে যে কখন কী কারণে এই কবিতাটি লেখা হয়েছিল বা রচনা করা হয়েছিল। সেটি হচ্ছে 1802 খ্রিস্টাব্দের 15 এপ্রিল লেখক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন, যার নাম ছিল ডরোথি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি তারা দুজন মিলে ঘুরতে গিয়েছেন একটি লেকে, যে লেকটির নাম হচ্ছে উলস ওয়াটার। উলস ওয়াটার নামক একটি লেকে তিনি এবং তার বোন ডরোথি ঘুরতে গিয়েছিলেন। সেই উলস ওয়াটার লেক অবস্থিত গোবারো পার্ক নামক একটি পার্কে, যে পার্কের নাম ছিল গোবারো পার্ক। সেই গোবারো পার্কের উলস ওয়াটার নামক লেকে তারা ঘুরতে গিয়েছেন। উলস ওয়াটার লেক এবং গোবারো পার্ক এ দুটি অবস্থিত হচ্ছে ইংলিশ লেক ডিস্ট্রিক্ট নামক একটি জায়গায়। অর্থাৎ ইংলিশ লেক ডিস্ট্রিক্ট নামক এক জায়গা রয়েছে, যেটিতে একটা পার্ক রয়েছে, পার্কের নাম হচ্ছে গোবারো পার্ক। আর ওই গোবারো পার্কে একটি লেক রয়েছে, সেই লেকটির নাম হচ্ছে উলস ওয়াটার লেক। সেই লেকে তিনি এবং তার বোন ডরোথি ঘুরতে গিয়েছিলেন 1802 সালের 15 এপ্রিল, এবং সেখান থেকে ঘুরে আসার 2 বছর পর অর্থাৎ 1804 সালে লেখক উক্ত কবিতাটি লিখেছেন। এটি তিনি লিখেছেন 2 ভাগে। প্রথমত এটি লিখেছেন 1804 খ্রিস্টাব্দে, যেটি তিনি নিজের মতানুসারে তিনি লিখেছেন, এবং 1807 সালে পরবর্তীতে অর্থাৎ 4 সালে লেখার 3 বছর পর 1807 সালে তিনি তার বোন ডরোথি থেকে কিছু ধারণা নিয়ে পুনরায় উক্ত কবিতাটি রচনা করেছেন। যার কারণে এই কবিতাটি লেখা হয়েছিল 2 ভাগে, একটি হচ্ছে 1804, একটি হচ্ছে 1807। এই দুটি ভার্সন 1807 সালে প্রকাশিত হয়েছিল। কবিতাটি লেখা হয়েছিল 1804 সালে এবং 1807 সালে 2 ভাগে, আর সেই 2 ভাগ প্রকাশিত হয়েছিল 1807 সালে। এবং পরবর্তীতে যে দুটি ভার্সন রয়েছে, সেই দুটি ভার্সনের একত্রিত হয় একটি রিভাইজড ভার্সন বের হয়েছিল। সেই রিভাইজড ভার্সন বের হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। তোমরা এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে তোমাদের যদি ব্রিফ কোশ্চেন আসে যে এই কবিতাটি কত সালে রিভাইজড ভার্সন বের হয়েছিল, সেটি হচ্ছে 1815 সালে, যেটি আমরা এখন পড়ছি। এটি হচ্ছে রিভাইজড ভার্সন, এটি প্রকাশিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। মূলত এই কবিতাটির দুটি ভার্সন অ্যাট ফার্স্ট প্রকাশিত হয়েছিল 1807 খ্রিস্টাব্দে, আর লেখা হয়েছিল 1804 এবং 1807 এই 2 সালে। উক্ত কবিতাটির চরণ অর্থাৎ লাইন হচ্ছে টোটাল 28 লাইন, যেটি 4টি স্তবকে বিভক্ত, এবং প্রতিটি স্তবকে 6 লাইন করে অবস্থিত।
প্রতিটি স্তবকে 6টি লাইন রয়েছে এবং 4টি স্তবক থাকার কারণে উক্ত কবিতাটিতে টোটাল লাইন হচ্ছে 28 লাইনের একটি কবিতা। এবং প্রত্যেকটি স্তবক, যে 4টি স্তবক রয়েছে সেই প্রত্যেকটি স্তবকের অন্তমিল অর্থাৎ রেইম স্কিম হচ্ছে ABAB CC। এটি হচ্ছে প্রতিটি স্তবকের অন্তমিল, প্রতিটি স্তবকের রেইম স্কিমই এটাই হবে। আর উক্ত কবিতাটি আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড অর ড্যাফোডিলস, এই কবিতাটির থিম হচ্ছে রোমান্টিক রিভারেন্স ফর নেচার, ইমাজিনেশন অ্যান্ড কানেকশন উইথ নেচার। খেয়াল করো, এই কবিতাটির থিম হচ্ছে রোমান্টিক রিভারেন্স ফর নেচার, ইমাজিনেশন অ্যান্ড কানেকশন উইথ নেচার। রোমান্টিক রিভারেন্স ফর নেচার অর্থাৎ নেচারের জন্য, প্রকৃতির জন্য এক ধরনের রোমান্টিক শ্রদ্ধাবোধ, ইমাজিনেশন অর্থাৎ চিন্তা করা, চিন্তা ভাবনা করা, এবং কানেকশন উইথ নেচার প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক সেই বিষয়টি। আর উক্ত কবিতাটির টোন হচ্ছে জয়ফুল অ্যান্ড কন্টেম্পলেটিভ, জয়ফুল টোন এবং কন্টেম্পলেটিভ টোন। কন্টেম্পলেটিভ শব্দটির অর্থ হচ্ছে চিন্তা, ভাবা কিংবা মনস্থির করা। আর এটি হচ্ছে উক্ত কবিতাটির টোন। এবার আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে উক্ত কবিতাটির মেইন কাহিনী, যে কাহিনীটি লেখক উক্ত কবিতাটিতে তিনি প্রকাশ করেছেন সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটিতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি হচ্ছেন একজন স্পিকার। তিনি একজন স্পিকার হিসেবে তিনি ড্যাফোডিল ফুলের সৌন্দর্যে অতিরঞ্জিত ভাষায় এটি বর্ণনা করেছেন। ড্যাফোডিল হচ্ছে এক ধরনের ফুলের নাম, যেগুলো সাধারণত স্থলে জন্মায় না, পানিতে জন্মায়। সে ড্যাফোডিল ফুলগুলো ফিজিক্যালি একটু লম্বা প্রকৃতির হয় এবং বাতাসের সাথে এই ড্যাফোডিল ফুলগুলো নাচতে থাকে, ঘুরতে থাকে। এটা হচ্ছে ড্যাফোডিল ফুলের বৈশিষ্ট্য, যেগুলো পানিতে জন্মায়, স্থলে জন্মায় না। তিনি তখন স্পিকার হিসেবে ড্যাফোডিল ফুলের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের অতিরঞ্জিত ভাষায় তিনি এটি বর্ণনা করেছেন। এবং কবি এটা বলতেছেন যে তিনি যখন উদ্দেশ্যহীনভাবে একাকী ঘুরতেছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি হ্রদের ধারে, হ্রদ হচ্ছে ওই পার্কের হ্রদ, সে হ্রদের ধারে তিনি এক গাছের নিচে পানিতে অগণিত সোনালি রঙের ড্যাফোডিল ফুলের সমারোহ দেখেছেন। যে ড্যাফোডিল ফুলগুলো পার্কের একটি গাছের নিচে পানিতে অবস্থিত, সেগুলো তিনি হঠাৎ করে দেখতে পেয়েছেন একাকী যখন উদাসীন মনে হাঁটতেছেন তখন, এবং সেই ফুলগুলোকে তার কাছে জীবন্ত কোনো বস্তুর মতো মনে হয়েছিল। কারণ সেই লেকের মধ্যে, সে পার্কের লেকের মধ্যে ফুলগুলো মৃদুমন্দ বাতাসের সাথে কেমন জানি তাল মিলিয়ে শব্দ করে নাচতেছিল। এবং কবি যখন উদাসীন ছিলেন, তিনি যখন শূন্য উদাসীন মনে ছিলেন, তখন এই ফুলগুলো দেখে তার অনুভূতির সৃষ্টি হলো। তিনি ফুলগুলোকে তখন তুলনা করেছিলেন চায়পথের মিটমিট করে জ্বালা তারাদের সাথে। অর্থাৎ তিনি সেই ড্যাফোডিল ফুলগুলোকে তারাদের সাথে তুলনা করেছেন এবং কবি উদাসীন মনে সেই ফুলগুলোকে দীর্ঘক্ষণভাবে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং সেই ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করেছেন। ফুলের যে নাচন এবং হ্রদের যে ঢেউয়ের ঝিলিক রয়েছে সেটি কবি কল্পনা করলেন এবং আনন্দের সঙ্গী হিসেবে তিনি সেই ফুলের নাচন এবং হ্রদের যে ঢেউ রয়েছে সেই ঢেউয়ের ঝিলিককে আনন্দের সঙ্গী হিসেবে তিনি অনুভব করলেন। কারণ তখন তিনি উদাসীন মনের ছিলেন, তার কাছে মনে হলো যে তিনি একাকী হাঁটছেন, যার কারণে তার আনন্দের সঙ্গী হিসেবে তিনি সেই ফুলের নাচন এবং সেই হ্রদের ঢেউয়ের ঝিলিককে তিনি আনন্দের সঙ্গী হিসেবে তিনি অনুভব করেছেন। কারণ এই নাচন এবং হ্রদের যে ঢেউ সেগুলো বিশাল ঐশ্বর্যের প্রদর্শনী এনেছিল তার কাছে। পরবর্তীতে তিনি যখন ফেলে আসা দিনগুলোর কথা একাকী ভাবতেন, তখন ড্যাফোডিল ফুলের এই নান্দনিক দৃশ্য তার মানস চোখে ভেসে উঠত এবং তাকে আনন্দ দিত। অর্থাৎ লেখক তো উক্ত কবিতাটি রচনা করেছিলেন 1804 এবং 1807, হ্রদ থেকে ঘুরে আসার 2 বছর পর এবং 5 বছর পর। এটা ঘুরে আসার পর তিনি যখন কখনো উদাসীন মনে থাকতেন অথবা তার যখন মন মানসিকতা যখন একটু ভারাক্রান্ত থাকতো, তখন তিনি সেই সময়কার ড্যাফোডিল ফুলের নাচ এবং হ্রদের যে ঝিলিক ছিল সেগুলো তিনি ভেবেই তার মানস চোখে কেমন জানি আনন্দ দিত। সেই সাথে হৃদয়কে তিনি নৃত্যরত ড্যাফোডিল ফুলের সাথে তার হৃদয় কেমন জানি নেচে উঠত। অর্থাৎ স্থিরতার মাঝে কোনো আবেগকে কবি এটা বলছেন যে স্থিরতার মাঝে কোনো আবেগকে পুনরায় স্মরণে এনে আবার তাকে আনন্দ লাভ করা সম্ভব।
কারণ কবি যখন স্থির মাইন্ডে থাকেন, মর্নিং মাইন্ডে থাকেন, তখন তিনি এটা ভাবছেন যে পূর্ববর্তী কোনো আবেগকে যখন মনের মধ্যে আনে তখন সেই মনে আনন্দ লাভ করা সম্ভব। কবি তাই বলেন, তিনি যখনই একা থাকেন এবং চিন্তিত থাকেন তখনই তিনি রাশি রাশি ড্যাফোডিল ফুলের সেই নৃত্য, যে নৃত্য তাকে আনন্দ দিয়েছিল, সেই নৃত্যর কথা তিনি স্মরণ করেন। যেই নৃত্য স্মরণ করার কারণে তার হৃদয় আনন্দে অধীর করে ওঠে এবং তার হৃদয় উৎফুল্ল করে ওঠে। জীবনে তখন ফিরে আসে এক উৎফুল্লতা, আনন্দ, যেটি তিনি উদাসীন মনে সেই ড্যাফোডিল ফুলের ভাবনা দিয়েই তার উদাসীন মনকে আনন্দ দিতেন। অর্থাৎ এই কবিতাটিতে লেখক সাধারণত ড্যাফোডিল ফুলের যেই সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন, যে ড্যাফোডিল ফুল হচ্ছে এমন এক ধরনের ফুল যেটি তিনি উদ্দেশ্যহীনভাবে, উদাসীনভাবে যখন একাকী হাঁটছেন তখন হ্রদের পাশে গাছের নিচে পানিতে এক ঝাঁক ড্যাফোডিল ফুল দেখেছেন। সে ড্যাফোডিল ফুল দেখে তিনি তার ভারাক্রান্ত হৃদয়ে আনন্দ অনুভব করেছেন। তিনি তখন সেই ড্যাফোডিল ফুলের নাচ, মৃদুমন্দ বাতাসে ড্যাফোডিল ফুলের নাচ এবং সেই ঢেউয়ের যে ঝিলিক রয়েছে, এই ঝিলিক, এই দুটিকে তিনি তখন তার একাকী যে তিনি হাঁটছেন উদাসীন মনে, সেই একাকী হাঁটা এবং সফরে তিনি এই দুটি বিষয়কে তার সফর সঙ্গী হিসেবে তিনি চিন্তা করতেছেন, যে দুটি বিষয় হচ্ছে তার সফর সঙ্গী। আর এটা ভেবে তিনি তখন এটা ভাবছেন যে তার এই ভারাক্রান্ত উদাসীন যে হৃদয়, সেটা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। এবং তিনি এটা বিশ্বাস করছেন যে যখন যে কোনো মানুষের হৃদয়, অন্তর যখন ভারাক্রান্ত থাকে, চিন্তিত থাকে, উদাসীন থাকে, তখন পূর্ববর্তী অর্থাৎ প্রিভিয়াস কোনো আবেগকে যখন ভারাক্রান্ত হৃদয়ে স্থান দেয়, যখন তিনি এটা বলছেন যে যখন তিনি চিন্তিত থাকেন, তিনি ভারাক্রান্ত থাকেন এবং তার যখন মন মানসিকতা খারাপ থাকে, তিনি এটা বিশ্বাস করতেছেন যে যে কোনো মানুষ যখন চিন্তিত থাকে, ভারাক্রান্ত থাকে, উদাসীন মনে থাকে, সেই উদাসীন মনে পূর্ববর্তী কোনো আবেগ, অনুভূতিকে যখন হৃদয় স্থান দেওয়া হয় তখন তার সেই ভারাক্রান্ত হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে উঠে। তিনি এটা বিশ্বাস করেন, কারণ তিনি যখন চিন্তিত থাকতেন, তিনি যখন মর্নিং মাইন্ডেড থাকতেন, উদাসীন থাকতেন, তখন তিনি 2-3 বছর আগের যে সফর করেছেন তার বোনকে নিয়ে ড্যাফোডিল ফুলের পাশে, অর্থাৎ যে হ্রদে তারা ভ্রমণ করেছেন, সেই হ্রদের ড্যাফোডিল ফুলের সেই সৌন্দর্যের কথা তিনি যখন স্মরণ করেন উদাসীন মনে থাকা অবস্থায়, তখন তার মনে এক ধরনের আনন্দ সৃষ্টি হয় এবং তিনি এটা বিশ্বাস করেন যে পূর্ববর্তী কোনো সৌন্দর্যকে যখন উদাসীন মনে তার হৃদয় স্থান দেওয়া হয় তখন হৃদয় অন্তরে এক ধরনের আনন্দ অনুভব করা সম্ভব। আর এর দ্বারা তিনি এটাই বুঝিয়েছেন যে একমাত্র তিনি এই কবিতাটিতে ড্যাফোডিল ফুলের সৌন্দর্য তিনি বর্ণনা করেছেন। তার এই কবিতাটি রচনার, এক্সপ্রেস করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তিনি ওই কবিতাটিতে দুটি বিষয় হাতে রেখেছেন। প্রথমত তিনি ড্যাফোডিল ফুলের সৌন্দর্য বর্ণনা করেছেন, অতিরঞ্জিতভাবে বর্ণনা করেছেন, এবং তিনি এটা বিশ্বাস করছেন যে যখন মানুষ ভারাক্রান্ত থাকে, উদাসীন থাকে, সেই সময়ে পূর্ববর্তী কোনো আবেগ, অনুভূতিকে যখন হৃদয়স্থান দেওয়া হয় তখন এক ধরনের আনন্দ অনুভব করা সম্ভব। আর এটি ছিল উক্ত কবিতাটি নিয়ে আজকের আলোচনা। তো ক্রিটিক্যালি তোমাদের যে বিষয়গুলো পুনরায় জানতে হবে সেই বিষয়গুলো আমি আবার বলছি। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটির অন্য নাম হচ্ছে ড্যাফোডিল। এটি রচনা করেছেন মেটাফিজিক্যাল পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি জন্মগ্রহণ করেছেন 7 এপ্রিল 1770 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কোকারমাউথে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 23 এপ্রিল 1850 সালে ইংল্যান্ডের রিডাল নামক শহরে। তিনি 80 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি পড়াশোনা করেছেন এসটি জোন্স কলেজে এবং পরবর্তী তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি হচ্ছেন একজন পোয়েট, স্পেশালি তিনি হচ্ছেন একজন রোমান্টিক পোয়েট। তিনি তার জীবদ্দশায় টোটাল 387টি কবিতা রচনা করেছেন এবং তিনি এবং অন্য আরেকজন পোয়েট যার নাম হচ্ছে এসটি কোলরিডস, দুজন মিলে 1798 খ্রিস্টাব্দে এক ধরনের একটি কবিতার বই তারা প্রকাশিত করেছেন, সেটির নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাড। আর আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড এটি হচ্ছে একটি রোমান্টিক পোয়েম। এটি লেখা হয়েছিল 1804 এবং 1807 খ্রিস্টাব্দে। দুটি ভার্সন প্রকাশিত হয়েছিল 1807 খ্রিস্টাব্দে এবং যে রিভাইজড ভার্সন একটি সেটি প্রকাশিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে, যেটি আমরা এখন পড়ছি। উক্ত কবিতাতে স্তবক হচ্ছে 4টি এবং চরণ হচ্ছে 28 লাইনের একটি কবিতা। আর এই কবিতাটির প্রতিটি স্তবকের অন্তমিল অর্থাৎ রেম স্কিম হচ্ছে ABABCC। কবিতাটির থিম হচ্ছে রোমান্টিক রেভারেন্স ফর নেচার, ইমাজিনেশন অ্যান্ড কানেকশন উইথ নেচার।
এবং কবিতাটির টোন হচ্ছে জয়ফুল টোন এবং কন্টেম্পলেটিভ টোন। আশা করছি তোমরা আজকের ভিডিওটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি তোমাদের বুঝতে আর সমস্যা হবে না। তবুও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তীতে তোমার জন্য কোন টপিক দিতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।